সো তোমরা কাইন্ডলি আমাকে একটু এনশিওর করো যে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। জি ভাই, জি পাচ্ছি। ভাইয়া, দেখা যায়। হ্যাঁ, জি। ওকে, সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে বাংলা লেকচার 1, বাংলা সাহিত্য। সো আমাদের যে এলিট ব্যাচের তোমার লেকচার প্ল্যান, সেখানে বাংলা 1-এ হচ্ছে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ সেটা। এরপরে হচ্ছে আমরা সাফল্য আকারে ইংলিশ লেকচার 1, সেখানে ইংলিশ লিটারেচার পড়াবো। এরপরে জিকে 1, তারপর ম্যাথ 1, এরপর আইকিউ 1, এভাবে করে আমরা প্রত্যেকটা সাবজেক্ট সফল আকারে কমপ্লিট করব। আর প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসের সাথেই তোমাদেরকে আলাদা আলাদা করে ইভালুয়েশন টেস্ট নেওয়া হবে। তো সেখানে তোমরা অবশ্যই পড়াটা পড়ে ক্লাসটা করে বা রেফারেন্স বইটা থেকে প্র্যাকটিস করে পরীক্ষা দিবা। অ্যান্ড 5টা ক্লাস হয়ে যাওয়ার পর তোমাদেরকে আবার একটা কমপ্লিট স্পেশাল উইকলি টেস্ট নেওয়া হবে। সেখানে তোমাদের 200 মার্কের কোশ্চেন থাকবে। তো সেখানেও তোমাদের ভালো করতে হবে। যারা এই এক্সামগুলোতে ভালো মার্ক মার্ক তুলবা, অন অ্যান অ্যাভারেজ যারা 80%-এর বেশি মার্ক রাখতে পারবা, তারা নিঃসন্দেহে তুমি নেক্সট অ্যাডমিশন টেস্টে টপ লেভেলে থাকবা। ঠিক আছে। So, এখন আসো আজকের ক্লাসের টপিক জি। বাংলা সাহিত্য। প্রথমেই হচ্ছে বাংলা সাহিত্য যদি বুঝতে হয় তাহলে বাংলা সাহিত্যের যুগ বিভাগটা বুঝতে হবে। তো বাংলা সাহিত্যের যুগ বিভাগের মধ্যে দেখো, এখানে তোমার, আচ্ছা এটা একটু একটু লাগিয়ে দিই। প্যান প্যাড কেন কাজ করতেছে না? এখন ঠিক আছে, সরি। সো খেয়াল করো, সাহিত্যের যুগ বিভাগের মধ্যে তোমার বাংলা সাহিত্যের 3টা যুগ আছে। তোমার একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। সো প্রাচীন যুগের যে ডিউরেশন সেটা হচ্ছে তোমার 650 থেকে 1200। এখানে তোমার আরেকটা মতবাদ আছে, সেটা হচ্ছে 950 থেকে 1200। তো পরীক্ষায় যেটা থাকে বেশিরভাগ সেটা হচ্ছে 650 থেকে, এই জন্য আমরা এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিব। এবং মধ্যযুগের ডিউরেশন হচ্ছে তোমার 1200 ঠিক পরে, অর্থাৎ 1201 থেকে 1800 সাল পর্যন্ত। আর আধুনিক যুগ সেটা হচ্ছে 1801 থেকে বা 1800 থেকে বর্তমান পর্যন্ত। তো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে তোমার মধ্যযুগ এবং প্রাচীন যুগ, এই দুইটার মধ্যে থেকে। এবং এখানে ডিরেক্টলি এমসিকিউ আসবে যে প্রাচীন যুগের ডিউরেশন বা ব্যাপ্তিটা কত, মধ্যযুগের ডিউরেশন বা ব্যাপ্তিটা কত। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, সাহিত্যের যুগ বিভাগের মধ্যে 3টা পিরিয়ড আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তাহলে এখানে টোটাল 3টা ভাগ। সো যখন কোনো কিছু 3টা ভাগে বিভক্ত হয়, তখন সেখানে কয়টা রিজন থাকতে পারে বা কয়টা আর্গুমেন্টের কারণে, কয়টা প্রেক্ষাপটের কারণে এরকম 3টা ভাগ হয় বলো তো? ভাইয়া, দুইটা। 2টা, স্বাভাবিকভাবেই। দেখো কারণ এই যে প্রথমটা এবং মধ্যযুগ, প্রাচীন যুগ মধ্যযুগের মাঝখানে এখানে একটা ঘটনা ঘটছে। সো এইখানে একটা ঘটনা ঘটবে। আবার তোমার মধ্যযুগ থেকে আধুনিক যুগ, এখানে একটা ঘটনা ঘটবে। সো আমাকে কি কেউ বলতে পারবা যে প্রাচীন যুগ থেকে মধ্যযুগের সূচনাটা কিসের মাধ্যমে ঘটছে? কি এমন ঘটছে যেটার কারণে এই মধ্যযুগ আসছে? এনিওয়ান? ভাইয়া, ধর্মীয়। হ্যাঁ, তোমার উত্তর পার্শিয়ালি কারেক্ট। স্পেসিফিক ভাবে বলো, স্পেসিফিকলি বলো। বারোশো ওই এক বা এই সময় থেকে বা 1200-র 1204 ইখতিয়ার উদ্দিন হ্যাঁ, বিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমনের মাধ্যমে আর কি বের হয়। রাইট। এটা হচ্ছে তোমার, দেখো 1204 সালে তোমার যখন তুর্কি শাসক অর্থাৎ তোমার মুসলিম শাসনের যে সূচনা কার মাধ্যমে হয়? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে। সেটা একটু লিখে দিচ্ছি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, বখতিয়ার খলজি। তার যে তোমার শাসন শুরু হয় 1204 সাল থেকে, তারপর থেকে তোমার এই যে মধ্যযুগের সূচনা হয়। এখন 1204 সাল অবধি বা 1200-র এই যে পিরিয়ডটা সময় পর্যন্ত কোন শাসন চলতেছিল? মানে এই যে বখতিয়ার খলজি আসার আগ পর্যন্ত কোন বংশ বলো তো? বলতে সেন পারবা? বংশ। রাইট, সেন বংশ। সেন বংশ। অর্থাৎ ইনিশিয়ালি তোমার সেখানে ছিল হচ্ছে সেন বংশ। সেই লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে এই বখতিয়ার খলজি তোমার এই বাংলার এই অঞ্চলটা দখল করে নেয়। এবং এরপরেই তোমার মধ্যযুগের সূচনা হয় 1201 থেকে 1800 পর্যন্ত। তোমরা কিন্তু নোট করার সময় প্রত্যেকটা জিনিস উল্লেখ করবা নিজেদের নিজেদের হ্যান্ড নোটের মধ্যে।
আর এখানে দেখো যে 1201 থেকে 1800 পর্যন্ত মধ্যযুগের ব্যাপ্তি ছিল। তার মধ্যে শুরুর দিকে 1201 থেকে 1350 এই পিরিয়ডটাকে আমরা বলতেছি অন্ধকার যুগ। অন্ধকার যুগের ইংরেজি হচ্ছে তোমার ব্যারেন এজ। এটা আমি লিখে দিচ্ছি, ব্যারেন, BARREN, ব্যারেন এজ বা ব্যারেন পিরিয়ডও বলতে পারো। তো এই অন্ধকার যুগ কেন বলা হয়? কারণ প্রাচীন যুগ বলো মধ্যযুগ বলো সেখানে কিন্তু বেশ ভালো সাহিত্যকর্ম রচনা হচ্ছিল। কিন্তু এই যে মুসলিম শাসনটা প্রতিষ্ঠার পরে অর্থাৎ 1204 সালের ঠিক পর সময়টাতে বা ওই সময়টাতে তোমার সাহিত্যকর্মের একটা ভাটা পড়ে, সহজ কথায় ভাটা পড়ে, বুঝছো? দ্যাটস ওয়াই সেখানে তোমার তেমন ভালো কোনো সাহিত্যকর্ম রচিত হয় নাই। এই জন্য ওই পিরিয়ডটাকে 1201 থেকে 1350, এই যে 100 বছর, 150 বছর, এই পিরিয়ডটাকে বলা হয় তোমার অন্ধকার যুগ। ঠিক আছে? সো আমরা একটু পরে অন্ধকার যুগ সম্পর্কে ইন ডিটেলস পড়বো। এখন চলে আসো যে মধ্যযুগ থেকে যে আধুনিক যুগের সূচনা হইলো, এইখানেও তো নিশ্চয়ই একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটটা কি বলো? এখানে যে প্রেক্ষাপটটা সেটা কি বলতে পারবা? শ্রী চৈতন্যদেবের আগমন, এটা নাকি? না, অন্য কিছু। একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে, মানে একটা, ভাইয়া প্রশ্নটা ফোর্ট উইলিয়াম প্রশ্ন কলেজ। হ্যাঁ, একটা ফোর্ট, মানে এই যে কলেজ, ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট, কারণ দেখো আমি যদি তোমাদেরকে ডিরেক্টলি কোশ্চেন করি, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠা হয় বলো? ফোর্ট উইলিয়াম কলেজ, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। 1801। 1800 সালে, ঠিক আছে, 1800 সালের 12ই জুলাই, 1800 সালের 12ই জুলাই তোমার এটা প্রতিষ্ঠা হয়। এবং এটা প্রতিষ্ঠা করে কে? লর্ড ওয়েলেসলি। ওয়েলেসলির নাম শুনছো না? ওয়েলেসলি, তিনি হচ্ছে এটা প্রতিষ্ঠা করেন। এখন দেখো, এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা সাহিত্যের অন্যরকম একটা ধারা বিকশিত হয়। দ্যাটস ওয়াই তোমার এই পিরিয়ডটাকে আলাদা করে আধুনিক যুগ বলা হচ্ছে। এবং এই ফোর্ট উইলিয়াম কলেজের কয়েকজন পণ্ডিত বা অধ্যক্ষ বা যারা শিক্ষক তারা ছিলেন, এরকম কয়েকজনের নাম যদি বলি, যেমন তোমার ধরো রামরাম বসু, তিনি ছিলেন। তারপরে উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এরকম আরও অনেকেই ছিলেন। তো এগুলো আমরা সামনে আরও ডিটেলস পড়বো প্রতিষ্ঠানগুলো সম্পর্কে। এখন খেয়াল করো, এই যে আধুনিক যুগ সেটা হচ্ছে 1800 থেকে বর্তমান পর্যন্ত। তার মানে আধুনিক যুগের সূচনাটাই হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে। এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1800 সালে। আর এখানে যে একজন বলছিল যে 1801 সাল, এই 1801 সালে একটা ঘটনা ঘটে, সেটাও আসে পরীক্ষায়। 1801 সালে এখানে হচ্ছে তোমার বাংলা বিভাগ খোলা হয়। মানে ফোর্ট উইলিয়াম কলেজে আগে বাংলা সাবজেক্ট বা বাংলা বিভাগটা ছিল না। প্রত্যেকটা কলেজে বা প্রত্যেকটাতে ডিপার্টমেন্ট থাকে না, সো বাংলা ডিপার্টমেন্টটা সেটা খোলা হয় তোমার 1801 সালে, বাংলা বিভাগ। সো দুইটা ইনফরমেশনই মনে রাখবা যে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠা করা হয় এবং বাংলা বিভাগ সেখানে কত সালে প্রতিষ্ঠা করা হয়। তাহলে একটা হচ্ছে 1800 সাল আর একটা হচ্ছে 1801 সাল। আর এই যে তোমার ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে লর্ড ওয়েলেসলি। আর এখানেও দেখো একটা ভাগ আছে যেটাকে আমরা বলতেছি যুগ সন্ধিক্ষণ। এই যুগ সন্ধিক্ষণ আবার কি জিনিস? দেখো 1760 থেকে 1860, এই যে 100 বছর, এই সময়টাকে আমরা বলতেছি যুগ সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ মানে কি? সন্ধি শব্দের অর্থ কি? মিলন, তাই না? তো এই যে সন্ধিক্ষণ মানে হচ্ছে যে দুইটা পিরিয়ড অর্থাৎ মধ্যযুগ এবং আধুনিক যুগ দুইটার মাঝখানে একটা মিশ্রণ আসে, এই জিনিসটা। অর্থাৎ এইখানে দেখবা মধ্যযুগে যে সকল ভাবাদর্শ ছিল, তখন মানুষ একটু ব্যাকডেটেড চিন্তা করতো। তারা ধরো নারী শিক্ষার দিকে খুব একটা মনোযোগ দিত না, বলতো যে নারী শিক্ষার প্রয়োজন নাই, নারীরা ঘরের ভিতরেই থাকবে। বাট আধুনিক তো আর এটা বলবে না। যারা মডার্ন বা আধুনিক সাহিত্য রচয়িতা তারা তো লিখছে যে নারী শিক্ষা প্রয়োজন আছে এরকম। তো এই জন্য দেখবা যে এই সময়টাতে 1760 থেকে 1860 যুগ সন্ধিক্ষণ, এই সময়টাতে একটা মিক্সার দেখা যায়। যে কিছু কিছু সাহিত্যিক আছে যারা বলতেছে যে নারী শিক্ষার প্রয়োজন আছে, কিছু কিছু সাহিত্যিক আছে যারা বলতেছে যে প্রয়োজন নাই, বা এরকম ভাবে একটা মিক্সার দেখা যায়। অর্থাৎ এখানে মধ্যযুগীয় ধারা এবং আধুনিক যুগীয় ধারার একটা মিশ্রণ রয়েছে, তাই এটার নাম হচ্ছে যুগ সন্ধিক্ষণ। তো এই যুগ সন্ধিক্ষণের সাথে রিলেটেড একজন বিখ্যাত সাহিত্যিক আছে, তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই নামটা মনে রাখবে, এটা তোমাদেরকে আমি প্রায় বিভিন্ন ক্লাসে জিজ্ঞেস করব, উনি ইম্পর্ট্যান্ট। ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র দিয়ে আরেকটা নাম আছে, বলো তো কি? যেটা তোমরা পরিচিত, ফ্যামিলিয়ার, বলো। ঈশ্বরচন্দ্র আরেকটা যেটা তোমরা চেনো। ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 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 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি কিসের জনক বলো তো? কোন রীতির জনক? সাধনা চলিত, বলো। সাধু নাকি চলিত রীতির জনক? সাধু ভাষার জনক।
সাধু ভাষার জনক। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধুমাত্র সাধু ভাষা না, সে জ্যোতি চিহ্নের আবিষ্কারক বা জনক। একই সাথে তোমার এই যে সাধু ভাষা, তারপর তোমার হচ্ছে তোমার আরো কিছু, যে অনেকগুলো জিনিসের তিনি কিন্তু প্রবক্তা বা স্রষ্টা বলতে পারো। সো এই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত, এটা কিন্তু বিদ্যাসাগর না, গুপ্ত তিনি হচ্ছে গিয়া যুগ সন্ধিক্ষণের কবি বা সাহিত্যিক। তিনি তোমার এই সময়ে যে তোমার সাহিত্য কর্ম রচনা করেন, এবং তার শুরুর দিকের লেখাগুলোর মধ্যে এরকম ধারা ছিল যে তিনি বলতো নারী শিক্ষার প্রয়োজন নাই। আবার লাস্ট মোমেন্টে এসে তিনি যে লেখাগুলো লিখছে সেগুলোর মধ্যে দেখা গেছে সে নারী শিক্ষার দিকে জোর দিচ্ছেন। তো তার মধ্যে একটা মানে মিশ্রণ দেখা যায় তার লেখার ভিতরে, তার মনোভাবের মধ্যে। তো এই জন্য তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। ঠিক আছে। এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে একটা পত্রিকা সম্পাদনা করেন, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। সেটা হচ্ছে সংবাদ প্রভাকর। কি নাম? সংবাদ প্রভাকর, এটা মনে রাখবা। আমরা যখন যে কোনো সাহিত্যিক বা যে কোনো মানুষ সম্পর্কে যখন পড়বো লিটারেচারের মধ্যে, তখন একটা জিনিস মাথায় রাখবা, আমি প্রায় তাদের সম্পাদিত পত্রিকা সম্পর্কে বলবো। এটা থেকে জাহাঙ্গীরনগরেও ডিরেক্টলি কোশ্চেন আসে, কারণ জার্নালিজম ডিপার্টমেন্ট আছে। বিউপিতেও তোমার FT+-এ ডিরেক্টলি কোশ্চেন আসে, কারণ সেখানেও জার্নালিজম ডিপার্টমেন্ট। ইনফ্যাক্ট শুধু এখানে না, বিভিন্ন ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট থাকে। তারা এই যে সংবাদপত্র সম্পাদক, তাদের নাম থেকে কোশ্চেন দেয়। এখন আসো নেক্সট পার্ট, যে অন্ধকার যুগ, এটার একটু ডিটেলসটা আমরা পড়ি। 1201 থেকে 1350, টোটাল 150 বছর। তো এই যে 150 বছর, এটাকে আমরা ব্যারেনেজ বা অন্ধকার পিরিয়ড বলতেছি। কেন বলতেছি? কারণটা এখানে লেখা আছে, যে বখতিয়ার খলজি 1204 সালে রাজা লক্ষণ সেনকে হারিয়ে বাংলা অঞ্চল জয় করেন, এবং এর মাধ্যমে তোমার এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। এবং এরপরেই বাংলা সাহিত্যের যে বিকাশটা সেটা একটু কমে যায়, অর্থাৎ এখানে একটা ভাটা পড়ে। দ্যাটস ওয়াই তোমার এটাকে বলা হচ্ছে কি অন্ধকার যুগ। কিন্তু এখন এখানে যদি কোশ্চেন করা হয় যে অন্ধকার যুগে কি কোনো ধরনের সাহিত্যকর্ম তাইলে রচিত হয় নাই, একদমই যে রচিত হয় না তা না, হয়তো, কিন্তু যেগুলো প্রমিনেন্ট সেরকম খুব কম হয়েছে। বাট এরপরও কয়েকটা আছে খুব প্রমিনেন্ট, যেমন তোমার শূন্য পুরাণ, শেখ শুভদয়া, প্রকৃত পৈঙ্কল। ঠিক আছে। তার মধ্যে তোমার এই যে প্রকৃত পৈঙ্কল হচ্ছে প্রথম, এটা লিখছিল হচ্ছে শ্রীহর্ষ। শ্রীহর্ষ এটা লিখছে, এবং এটা ছিল প্রথম। এরপরে তোমার লেখা হয়েছে শূন্য পুরাণ, যেটা হচ্ছে তোমার রামাই পণ্ডিত। এটা মনে রাখবা, খুব ইম্পর্ট্যান্ট, এটা যেহেতু ডিরেক্টলি আসছে কয়েকবার। আর শেখ শুভোদয় এটা লিখছে হচ্ছে হুলাউদ মিশ্র। কে লিখছে? হুলাউদ মিশ্র। এই হুলাউদ মিশ্র একটা পরিচয় আছে। আমরা এই যে এখানে বললাম বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করছে, তাকে হারিয়ে সে বাংলা অঞ্চল জয় করছে। লক্ষণ সেনের সভাকবি ছিল। আগের যুগে যে সকল রাজা বাদশাহ ছিলেন প্রত্যেকেরই কিন্তু সভাকবি ছিল, প্রধানমন্ত্রী ছিল। বলো তো, আমি যদি বলি যে চন্দ্রগুপ্ত, তার প্রধানমন্ত্রী বা তার অ্যাডভাইজার কে ছিল? চন্দ্রগুপ্ত। কালিদাস। হ্যাঁ, চাণক্য। চাণক্য বা কৌটিল্য। ঠিক আছে। এই যে তার একটা বই আছে, বইটার নাম কি? পরীক্ষা আসেই, মাস্ট, খুব ইম্পর্ট্যান্ট। অর্থশাস্ত্র। 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 ঠিক আছে, অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্রের মধ্যে একজন ভালো লিডার হওয়ার জন্য যে সকল গুণাবলী প্রয়োজন, লিডার বলতে কি দেশের শাসক হওয়ার জন্য যে সকল গুণাবলী প্রয়োজন, এরকম 19টার মতো গুণাবলীর কথা বলছে সে। তো সেখানে সব আসলে কিন্তু এগুলো বাস্তব, যে একজন ভালো শাসক হতে হলে তাকে ডিসিপ্লিনড হইতে হবে, তাকে ধৈর্যশীল হইতে হবে, তাকে তোমার ভালোভাবে কথায় মানুষকে ইনফ্লুয়েন্স করার দক্ষতা থাকতে হবে, বা হচ্ছে তোমার একই সাথে ফিজিক্যালি ভালো ফিট হইতে হবে। আরও অনেক অনেক গুণাবলী, এবং অহংকার থাকা যাবে না। অনেকগুলো কোয়ালিটি কথা বলা আছে। পাশাপাশি পুরো কিভাবে একটা লাইফ লিড করা যায় বা বেস্ট ওয়েতে একটা দেশ পরিচালনা করা যায় সব কিছু নিয়ে বলা ছিল ওইখানে। ইকোনমিক্স, তারপরে ল অ্যান্ড জাস্টিস, তারপরে তোমার এডুকেশন, সব সেক্টর নিয়ে ওখানে লেখা ছিল। এনিওয়ে, তো এই যে হুলোদ মিশ্র, তিনি ছিলেন এই যে লক্ষণ সেনের সভাকবি। কার? লক্ষণ সেনের সভাকবি। এবং একটা জিনিস তোমাদেরকে আমি একটু বোঝাচ্ছি, সেটা দেখো। যে কোনো সভাকবি বলো বা যে কোনো মানে ওই যে ওইখানকার ওই রাজার সাথে যিনি কানেক্টেড আছে, তার যে কাজ করেন বা তার হয়ে কাজ করেন, তিনি তো অবশ্যই রাজার গুণগীতিটাই বলবে, তারা কি নেগেটিভটা বলবে? বলবে না। তো আগের যুগের যে সাহিত্যকর্মগুলো লেখা হইতো সেগুলো দেখবা যে সবসময় কোনো না কোনো রাজা বা বাদশাহ তার গুণগীতি নিয়ে বলা, মানে তাকে তোমার কি করা হচ্ছে, তাকে প্রশংসা করা হচ্ছে, কিন্তু তার নেগেটিভ সাইডও কি ছিল না? অবশ্যই ছিল, কিন্তু সেগুলো কখনো সামনে আসে না। ঠিক আছে। এখন দেখো, এই যে লক্ষণ সেনের সভাকবি ছিল হলুদ মিশ্র, তিনি লিখছিল শেখ শুভদয়া। আর শূন্য পুরাণ লিখছিল হচ্ছে রামী পণ্ডিত। তো এই যে শূন্য পুরাণ যে সাহিত্যটা, এটার কিন্তু এক্সাক্ট নামটা জানা যায় নাই। এইটার মধ্যে তোমার লেখার ভিতরে কিছু বৌদ্ধ ধর্মের নিদর্শন আছে। এখান থেকে আসছে শূন্য শব্দটা, এটা বৌদ্ধ ধর্মের সাথে রিলেটেড। তো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, বৌদ্ধ।
আর এই যে পুরাণ শব্দটা কোন ধর্মের সাথে রিলেটেড বলো তো? পুরাণ ধর্ম শব্দটা এটা হচ্ছে হিন্দু, হিন্দু ধর্মের সাথে রিলেটেড। এখান থেকে তোমার এই যে দুইটা শব্দ আসছে, দুইটা মিলে শূন্য পুরাণ। কে লিখছে? রামাই পণ্ডিত লিখছে। আর শেখ সুবোধয়াকে লিখছে হুলৌদ মিশ্র। প্রকৃত পঙ্কল লিখছে হচ্ছে শ্রীহর্ষ। আর এখানে একটা কথা লেখা আছে দেখো, এই যে শূন্য পুরাণ, শেখ সুবোধয়া, প্রাকৃত পঙ্কল, এগুলাকে বলা হতো কি? চম্পু কাব্য। কেন চম্পু কাব্য বলা হতো বলো তো? কারণ এই যে লেখাগুলোর মধ্যে, এই সাহিত্যগুলোর মধ্যে একই সাথে গদ্য এবং পদ্য দুইটার মিশ্রণ ছিল। এই জন্য এটাকে কি বলা হতো? চম্পু কাব্য বলা হতো। এবং জাহাঙ্গীরনগরে ডিরেক্টলি কোশ্চেন আসছে যে নিচের কোনটি চম্পু কাব্য? অপশনে ছিল শূন্য পুরাণ, আরো তিনটা অপশন ছিল, তাহলে কোনটা উত্তর হবে বলো? নিচের কোনটি চম্পু কাব্য? শূন্য পুরাণ অপশনে আছে, আরো তিনটা অপশন আছে, কোনটা হবে? শূন্য পুরাণ। শূন্য পুরাণ হবে, ভেরি ইজি। এখন দেখো এই যে শূন্য পুরাণের মধ্যেই তোমার আহ, এখানে যেহেতু গদ্য পদ্য আছে, এটার মধ্যে 51টার মতো ইয়ে আছে, কবিতা আছে। তার মধ্যে একটা কবিতার নাম হচ্ছে নিরঞ্জনের উষ্মা। নিরঞ্জনের উষ্মা, এভাবে নোটটা করে রাখবা। এবং এটা ইম্পর্ট্যান্ট যে টোটাল কবিতা কয়টা? 51টা। এবং নিরঞ্জনের উষ্মা কবিতাটা কোনটার মধ্যে? তো এভাবে মনে রাখবা, এভাবে কোশ্চেন আসতে পারে। আমরা এখন নেক্সট পার্টে চলে আসি, প্রাচীন যুগের মধ্যে। সো আমাদের যুগ বিভাগটা আই গেস কমপ্লিট। এখানে দেখো তিনটা পিরিয়ড: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। মধ্যযুগটা আসছে মূলত ভুক্তের খলজির মুসলিম শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। 1204 সালে এটা হয়। এই যে সালটা ডিরেক্টলি পরীক্ষা কোশ্চেনে আসবে কিন্তু, বলে দিলাম। এবং এটার শুরুর দিকের পিরিয়ডটাকে বলা হয় অন্ধকার যুগ, যেটা হচ্ছে 150 বছর ছিল, 1201 থেকে 1350। এবং তারপর হচ্ছে গিয়ে আধুনিক যুগ, যেটা প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে, যেটা 1800 সালে প্রতিষ্ঠিত হয়, এবং 1801 সালে সেখানে বাংলা বিভাগ প্রতিষ্ঠা করা হয়। আর যুগ সন্ধিক্ষণ হচ্ছে এটার শুরুর দিকটা, কারণ এখানে একই সাথে মধ্যযুগ এবং আধুনিক যুগ দুইটারই একটা মিশ্রণ দেখা যায়, যেটার কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, এখন চলে আসো যে অন্ধকার যুগ, যেখানে তোমার চম্পু কাব্য। আমরা বলতেছি যে এখানে সাহিত্য কোনো খুব কম হয়, বাট স্টিল কয়েকটা হয়, তার মধ্যে চম্পু কাব্য যেমন শূন্য পুরাণ, শেখ সুবোধয়া, প্রাকৃত পঙ্কল, এগুলো অন্যতম। আর এখানে মনে রাখবা যে কেন হয়, বক্তের খিলজি 1204 সালে তোমার বাংলা দখল করে নেয়, এই জন্য হয়। নাও আসো যে প্রাচীন যুগ। So, প্রাচীন যুগ থেকে স্বভাবতই যে কোশ্চেনটা যে কোনো ইউনিভার্সিটি বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, ডিরেক্টলি আসে যে প্রাচীন যুগের সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন কোনটি? তাহলে কি উত্তর হবে বলো? প্রাচীন যুগের নিদর্শন কোনটি? চর্যাপদ। 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 এবং এটাই ডিরেক্টলি পরীক্ষা কোশ্চেন আসে, এবং এটা সবাই পারে আই গেস। তো চর্যাপদের দেখো নাম যে শুধু চর্যাপদ তা না, এটার অনেকগুলো নাম আছে। একটা নাম হচ্ছে চর্যাপদ, যেটা আমরা পড়তেছি। আরেকটা নাম হচ্ছে চর্যা গীতিকা, চর্যা গীতি, চর্য বিনিশ্চয়, এটা একটা নাম আছে। তো এটা আমরা একটু এক্সপ্লেইন করবো যে কেন এটা এরকম নাম। তারপর দেখো আরেকটা হচ্ছে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৈদ্য গান ও দোহা। তো এখানে দেখো টোটাল কয়টা নাম, অনেকগুলো নাম। তো এই যে চর্য বিনিশ্চয়, এটার মানে কি কেউ বলতে পারবা? এটার একটা আলাদা মিনিং আছে, সেটা কি কেউ বলতে পারবা? চর্য বিনিশ্চয়ের মিনিংটা কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কোনটি আচরণীয়, কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়। আচরণীয় নয়, এটার মানে হচ্ছে এটা। অর্থাৎ চর্যাপদের মধ্যে, লেখাগুলোর মধ্যে মানুষ কোনগুলা করবে কোনগুলা করবে না, কিভাবে সে লাইফ লিড করবে, এটা সম্পর্কে বর্ণনা আছে। তো এই জন্য এটার নামটা হচ্ছে চর্য বিনিশ্চয়, যে কোনটা আচরণীয় কোনটা আচরণীয় নয়। বুঝতে পারছো কি বিষয়টা? একটু সাড়া দাও। ভাইয়া আচরণীয় কি এটা বুঝিনি। আচরণীয় বলতে মানে হোয়াট শুড ইউ ডু অ্যান্ড হোয়াট ইউ শুডন্ট ডু, এরকম, বুঝছো? এটাই তো বোঝায় যে তুমি জি ভাই। কোনটা করবা কোনটা করবা না। যেমন আমরা বলি না যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে এটা হালাল এটা হারাম, তাই না? বা এটা সঠিক এটা ভুল, ওরকম আর কি বিষয়টা। আর এই যে চর্যাপদ বুঝতে যখন পারছি ভাইয়া। আবিষ্কৃত হয়, তারপরে এটাকে প্রকাশ করা হয়, সেই প্রকাশ করার সময় সেটার নামটা ছিল হচ্ছে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৈদ্য গান ও দোহা, এই শিরোনামে এটা প্রকাশ করা হয়, তাই এটা হচ্ছে আরেকটা নাম। ঠিক আছে, তো এটাকে আমি সহজে লিখে দিচ্ছি, যেটা ছিল শিরোনাম। ওকে, এখন চলে আসো যে আবিষ্কারটা, এটা ইম্পর্ট্যান্ট। চর্যাপদ আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে আবিষ্কার করা হয়? 1907 সালে আবিষ্কার করা হয়।
কোথা থেকে আবিষ্কার করা হয়? নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করা হয়। এবং এটাতে তুমি মতান্তরে বা অপশনের মধ্যে অনেক সময় রয়্যাল লাইব্রেরিও দেখতে পাবা, তো দুইটাই সেম। তোমার নেপালের রাজদরবার বা রয়্যাল লাইব্রেরি থেকে এটাকে আবিষ্কার করা হয়। কে করেন? হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে? 1907 সালে। মনে থাকবে তো? এখন দেখো যে হরপ্রসাদ শাস্ত্রীর একটা উপাধি আছে, তার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। কি বললাম? মহামহোপাধ্যায়। সো এই যে দুইটা পার্ট, একটা হচ্ছে চর্যাপদের নাম এবং আবিষ্কার, আবিষ্কার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয়। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হরপ্রসাদ শাস্ত্রী 1907 সাল, কোথা থেকে? নেপালের রাজদরবার থেকে। এটা ডিরেক্টলি পরীক্ষা আসে, এটাকে তুমি 3 স্টার ইম্পর্টেন্স দিতে পারো, যে কোথা থেকে এটা আবিষ্কার হয়। এবং হরপ্রসাদ শাস্ত্রী তার উপাধি কি ছিল? মহামহোপাধ্যায়। এখন আসো, যেটাকে তো প্রকাশ করতে হবে, এটাকে আবিষ্কার করা হয়েছে, এরপরে প্রকাশ করতে হবে না? তো প্রকাশ করা হয়েছিল তোমার হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় 1916 সালে। কত সালে? 1916 সালে কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এই যে বঙ্গীয় সাহিত্য পরিষদ, এই নামটা ইম্পর্ট্যান্ট। বঙ্গীয় সাহিত্য পরিষদ, এখান থেকে এটাকে প্রকাশ করা হয়। এবং এখানে অ্যাকচুয়ালি চর্যাচর্য বিনিশ্চয়, তারপর ডাকার নব, সরবপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা গ্রন্থের সম্মিলনে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৈদ্য গান ও দোহা নামে প্রকাশিত হয়। অর্থাৎ এখানে শুধুমাত্র যে চর্যাপদ ছিল তা না, একই সাথে চর্যাপদ, তারপর ডাকার নব, তারপরে সরবপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, এরকম কয়েকটা গ্রন্থ ছিল। কয়েকটা গ্রন্থ একসাথে মিলে এরকম তোমার হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষার বৈদ্য গান ও দোহান শিরোনামে এটা প্রকাশ করা হয়। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কত সালে? 1916 সালে। কার সম্পাদনায়? হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায়। সো এই যে এই পার্টটা কি তোমরা ক্লিয়ার হইছো? বলো যে কিভাবে প্রকাশটা হয়। জি ভাইয়া। ওকে, এখন দেখো যে চর্যাপদের ছন্দ কি এবং কোন আমলে এটা রচিত হয়। তো চর্যাপদের ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, এবং এটা রচিত হয় তোমার পাল আমলে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় ডিরেক্টলি এখান থেকে এমসিকিউ আসবে, যেটার আমলটা কি ছিল এবং কোন মাত্রায় এটা রচিত হয়েছিল। সো মাত্রাবৃত্ত এবং হচ্ছে তোমার পাল আমলে। এরপর দেখো ভাষা। চর্যাপদের ভাষাটা একটু অদ্ভুত। দেখো চর্যাপদের ভাষা ছিল হচ্ছে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা, এবং এটার আরেকটা নাম ছিল আলো আধারী ভাষা। সো এই যে আলো আধারী ভাষা বা সান্ধ্য ভাষা, এটার মানে কি বলতে পারবা কেউ? এটার মানেটা কি? এনিওয়ান? কেন এরকম বলা হচ্ছে যে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা কেন বলা হচ্ছে? লজিকটা কি? আচ্ছা, এটা হচ্ছে দেখবা তোমার চর্যাপদের যে ভাষাগুলা, এখানে কিছু প্রবাদ আছে, বিভিন্ন ধরনের লাইন আছে, বিভিন্ন কথাবার্তা আছে। তো দেখবা তুমি একটু বুঝতেছো, একটু বুঝতেছো না। ঠিক আছে, একটু বোঝা যায়, একটু বোঝা যায় না। এই জন্য এটা একবার তুমি দেখবা আলো, আরেকবার দেখবা তুমি আধার। তো এই জন্য এটার নাম করা হয়েছে তোমার আলো আধারী ভাষা। সো বোঝা যায় আবার বোঝা যায় না, এটা লিখে দিচ্ছি তোমাদের। বোঝা যায় আবার বোঝা যায় না, আবার বোঝা যায় না। ঠিক আছে, এই কারণে এটার নাম হচ্ছে আলো আধারী ভাষা। এবং চর্যাপদের টিকা ব্যাখ্যাকারক হচ্ছে মুনিদত্ত। এটা মুখস্থ করে রাখবা, যে চর্যাপদের টিকা ব্যাখ্যাকারকের নাম কি? মুনিদত্ত। তারপর দেখো যে তিব্বতী ভাষায় এটা অনুবাদ হয়, এটা কে করেন? সো তিব্বতী ভাষায় এই অনুবাদটা করেন হচ্ছে কীর্তিচন্দ্র, বা তোমার মানে তার নামই কীর্তিচন্দ্র, আই গেছে, এখানে একটা রেফ আছে হয়তো। তো এই যে এইটা, এটা আবার আবিষ্কার করেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। অর্থাৎ তিব্বতী ভাষায় যে অনুবাদটা হয়, এটা আবিষ্কার কে করেন? প্রবোধচন্দ্র বাগচি। এবং এটার অনুবাদটা অ্যাকচুয়ালি কে করেন? সেটা করেন হচ্ছে কীর্তিচন্দ্র। তো এটা তো বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, তাই না? তার মধ্যে তিব্বতী ভাষার যে অনুবাদটা, সেটা অ্যাকচুয়ালি করেন কীর্তিচন্দ্র, এবং এই যে অনুবাদের যে কপিটা, এটা আবিষ্কার করেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। তো যদি ডিপলি কোশ্চেন হয় তাহলে এই জায়গাটা থেকেও কোশ্চেন আসতে পারে, বাট তোমরা জেনে রাখবা। তো পরীক্ষায় দেখা যায় যে কি তোমার এক এক শিফটে এক এক রকম কোশ্চেন আসে, তো স্পেশালি জাহাঙ্গীরনগরে। হয়তো আদার্স ইউনিভার্সিটিতে এতটা ডিপলি আসবে না, বাট জাহাঙ্গীরনগরে তোমার শিফটে যদি ধরো এটা আসে যে টিকা ব্যাখ্যাকারককে, তাহলে আরেকটা শিফটে এটা চলে আসবে যে তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন কে। তো এই জন্য এটা ইম্পর্ট্যান্ট। এখন আসো যে চর্যাপদের কিছু নিউমেরিক্যাল ইনফরমেশন। যেমন পা, পা মানে হচ্ছে পদকর্তা। এখন পদ মানে কি? পদ মানে হচ্ছে এই যে তোমার এখানে গান বা কবিতা, এই জিনিসটা আছে না? তো এইগুলাকেই তুমি মানে পদ বলবা। চর্যাপদের ক্ষেত্রে এটা কি? এটা হচ্ছে পদ। এবং এই যারা পদ লিখছে তাদেরকে বলা হতো পা বা পদকর্তা। তো এরকম বলা হচ্ছে যে কতজন পদকর্তা আছে। তো এখানে দুইটা মতবাদ আছে, একটা হচ্ছে 24 জন আর একটা হচ্ছে 23 জন। তো 24 জন কে বলছে? সেটা বলছে সুকুমার সেন। আর ডিএমএস বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন হচ্ছে 23 জন। তো এখানে দুইটা মতবাদ, দুইটাই মনে রাখবা। আর
পদ সংখ্যা হচ্ছে তোমার 51টা, মতান্তরে 50টা। 51টাকে বলছেন সুকুমার সেন এবং তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন হচ্ছে 50টা। এখন বলবা যে ভাইয়া এই যে আর্গুমেন্ট কেন এটা হইলো, একজন এক একটা বেশি বলতেছে, একজন একটা কম বলতেছে, এই আর্গুমেন্টটা মূলত হয়েছে এটার কারণে, এই যে 23-এর অর্ধেকের কারণে। এখানে বিষয়টাকে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলতেছি। দেখো, চর্যাপদের মধ্যে টোটাল পদ সংখ্যা ধরে নিলাম যে 51টা বা 50টা, টোটাল পদ সংখ্যা বা এরকম টোটাল লেখা বা গান আছে এরকম এতগুলো। এর মধ্যে সবগুলা কিন্তু আবিষ্কার করা যায় না, সবগুলা পাওয়া যায় না, অনেকগুলো এমনিতেই নষ্ট হয়ে গেছে বা হারাই গেছে। তো পাওয়া গেছে টোটাল কতগুলো, পাওয়া গেছে মূলত 46.5টা। এটা পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসে যে কতগুলো তোমার পদ পাওয়া গেছে বা আবিষ্কার করা গেছে, সেটা হচ্ছে 46.5টা। এখন প্রশ্ন হলো যে 46টা বুঝলাম, সাড়ে আবার কি? সাড়ে হচ্ছে যে একটা পদ আছে যেটার অর্ধেক পাওয়া গেছে, সেটা হচ্ছে 23 নম্বরটা। তো 23-এর অর্ধেক পাওয়া গেছে, বাকি অর্ধেক পাওয়া যায় নাই। আবার দেখো 24 নম্বর পাওয়া যায় নাই, 25 নম্বর পাওয়া যায় নাই, 48 নম্বর পাওয়া যায় নাই। দ্যাটস ওয়াই যে 23-এর অর্ধেক পাওয়া যায় নাই, তারপরে 24, 25 এবং 48, এই জন্য দেখো মানে চারটা না, পুরোপুরি 3.5টা পাওয়া যায় নাই। এই জন্য টোটাল মানে পদ পাওয়া গেছে কয়টা, 46.5টা। দ্যাটস ওয়াই তোমার এখানে একজন হচ্ছে ওইটাকে কনসিডার করতেছে একটা হিসেবে, আরেকজন ওইটাকে কনসিডার করতেছে না একটা হিসেবে। দ্যাটস ওয়াই তোমার একবার হয় 51, একবার হয় 50, তো দুইটাই মনে রাখবা। বুঝতে পারছো? অপশনে যদি বেশিটা থাকে তাহলে বেশিটাই উত্তর হবে, আর যদি স্পেসিফিক নাম বলে দেয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, তাহলে তোমার 23 বা 50। তো পরীক্ষায় নাম বলে দিতে পারে, এই জন্য 23-50টাই মনে রাখবা। আমার কথা বুঝছো সবাই? বলো। এগুলো পড়তে হবে, অনেকে হয়তো এগুলো নতুন পড়তেছো, বাট ইম্পর্ট্যান্ট, এগুলো জাহাঙ্গীরনগরে আসে, এখানে 1 মার্ক অনেক দামি। জাহাঙ্গীরনগরে চান্স পেতে গেলে 1 মার্ক অনেক দামি। আর এই যে কঠিন জায়গাগুলা, এগুলোই দেখবা যে অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগরের জন্য অনেক সহজ টপিক। কেন বলতেছি? কঠিন জায়গাগুলো থেকে তুমি দেখবা যে কোশ্চেন আসলে ডিরেক্টলি আসবে এই টপিক থেকে, তুমি এখান থেকে পারবা। বাট যেগুলো সহজ টপিক আমরা ভাবি, সেগুলোর মধ্যে এতটা ডিপলি কোশ্চেন দিবে যে সেগুলো তুমি পারবা না। বুঝতে পারছো তো? যারা এই জিনিসগুলো ভালো করবে তারাই ধরো 1-2 মার্ক বা 3 মার্ক বেশি পেয়ে যাবে, তাদের পজিশন থাকবে টপের মধ্যে। চান্স পাওয়ার জন্য তো তোমার 80-তে 80 পাওয়া লাগে না। যে কোনো পরীক্ষায় দেখবা, জাহাঙ্গীরনগর বলো, আদার্স ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগরের কাটমার্কস কি কত থাকে? তুমি দেখবা যে 48 বা 46 এরকম কাটমার্কস থাকে, সামহাও অনেক সময় 40ও থাকে। তাহলে 80টা এমসিকিউর মধ্যে 40 পেয়েও চান্স হয়, তাহলে ভাবো যে স্টুডেন্টরা কীরকম পরীক্ষা দেয়। তো তুমি যদি এর মধ্যে থেকে একটু বেশি পেয়ে 50-এর কাছাকাছি চলে যাও, তাহলে তো তুমি টপ পজিশনে। তো এই জন্য বলতেছি যে এই কঠিন জায়গাগুলোতে আরও বেশি তোমরা মনোযোগ দিবা, বেশি এমফাসিস দিবা। সো এখানে আবার দেখো, এই যে 23-এর অর্ধেক এটা পাওয়া যায় নাই, তো এইটা লিখছে কে? এটা লিখছে ভুসুকুপা। আবার 24 নম্বর যেটা, সেটা পাওয়া যায় না, এটা লিখছে কান্নুপা। আবার দেখো 25 নম্বর পাওয়া যায় না, এটা লিখছে হচ্ছে তন্ত্রিপা। আর 48 নম্বর পাওয়া যায় না, এটা লিখছে হচ্ছে কুক্কুরিপা। এই কয়েকটা একটু মনে রাখবা, একটু ডিপ লেভেল হয়ে যায় যে এত ডিপলি কি আসবে, হ্যাঁ আসতে পারে, যেহেতু এইরকমই আসে। এখন এই যে বসুকুপা, কান্নুপা, তন্তিপা, কুক্কুরিপা, এরা কারা? এরাই হচ্ছে এই যে পদকর্তা বললাম না, ওনাদের নাম, ওনাদের নামগুলো এরকম। দেখো এখানে আছে এই জিনিসগুলো, যেমন সবচেয়ে বেশি পদ লিখছে বা সবচেয়ে বেশি গান বা কবিতা লিখছে কে? কান্নুপা। কান্নুপা টোটাল 13টা লিখছে। ঠিক আছে? সবচেয়ে বেশি লিখছে কান্নুপা। এটাকে সংক্ষেপে অনেক সময় মনে রাখার জন্য আমি এটা বলে দিই যে সেটা হচ্ছে বেকা। বেকা মানে সবচেয়ে বেশি এবং কান্নুপা, এই জন্য বেকা। তারপরে প্রথম পদ রচয়িতাকে, এটাও পরীক্ষায় আসে ডিরেক্টলি, সেটা হচ্ছে লুইপা। প্রথম পদ, এবং সে লিখছে টোটাল 2টা মাত্র, তার মধ্যে প্রথম পদ কিন্তু লুইপা লিখছে। প্রথম পদটা কি সেটাও আমরা পড়বো একটু পরে। তো এই যে লুইপা, সে যেহেতু প্রথম পদ লিখছে, এই জন্য তাকে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আদিকবি। কি নাম? আদিকবি। প্রথম পদ লিখার কারণে তার কি নাম? লুইপা বা আদিকবি। তো এই জন্য এটাকে মনে রাখার কৌশল হচ্ছে আলু। মনে থাকবে, আদি এবং লুইপা। তারপর দেখো প্রাচীন কবি হচ্ছে শবরপা। শবরপা হচ্ছে প্রাচীন কবি, এটা ইম্পর্টেন্ট। আর এর মধ্যে তোমার বাঙালি কবি, মহিলা কবি, এই দুইটা কনসেপ্ট আছে, যে অনেক সময় ডিরেক্টলি কোশ্চেন আসে যে এদের মধ্যে, পদকর্তাদের মধ্যে কে নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিয়েছেন, সেটা হচ্ছে বসুকুপা। তিনি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ। দেখো সবচেয়ে বেশি লিখছে কে? কান্নুপা, 13টা। আর দ্বিতীয় সর্বোচ্চ লিখছে হচ্ছে বসুকুপা, যিনি নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিছে। আর মহিলা কবিকে, সেটা হচ্ছে কুক্কুরিপা, নিজেকে মহিলা হিসেবে পরিচয় দিছে, 3টা লিখছে সে।
তো এখানে কয়েকটা জিনিস আমি আবার রিক্যাপ করতেছি। সবচেয়ে বেশি পদ লিখছে হচ্ছে কান্নুপা 13টা, বেকা দিয়ে মনে রাখবা। প্রথম পদ লিখছে লুইপা, এই জন্য তাকে বলা হয় আদিকবি। আর প্রাচীন কবি বলা হয় তোমার হচ্ছে শবরপা। আর বাঙালি কবি ভুসুকুপা, মহিলা কবি কুক্কুরিপা। আর এই যে প্রথম পদ যেটা বললাম লুইপা লিখছে, সেই পদটার নাম হচ্ছে এরকম, যে কা আ তরুবর পঞ্চবিঢাল চঞ্চল চিয়ে পাইঠোকাল। এটা হচ্ছে প্রথম পদটা। তো দেখো এখানে কিছু বুঝতেছো, মনে হচ্ছে একটু বুঝতেছি একটু বুঝতেছি না এরকম। এখন চলে আসো চর্যাপদের মধ্যে প্রবাদ কয়টি। মোস্ট প্রবাবলি এটা আমাদের লাস্ট টপিক চর্যাপদের থেকে। তো চর্যাপদের মধ্যে টোটাল প্রবাদ বাক্য হচ্ছে 6টা। এটা ডিরেক্টলি পরীক্ষা কোশ্চেন আসবে। 3 স্টার ইম্পর্টেন্ট, যে কয়টি প্রবাদ বাক্য চর্যাপদে আছে বা পাওয়া যায়। 6টি। কি কি দেখো, তোমার অপনা মাংসে হরিণা বৈরী। এটা কি তোমরা এর আগে শুনছো এই লাইনটা, যে আপনা মাংসে বা অপনা মাংসে হরিণা বৈরী? এটা কিন্তু এর আগে শোনার কথা। এমন কেউ আছে যে শুনছো এটা? শুনছি ভাইয়া। এটার মানে কি বলতে পারবা? মানে আপন জাতির মাংস না খায় না এইটা। দেখো এখানে কি বলছে, বৈরী কথাটার অর্থ হচ্ছে কি বলতে পারো? বৈরী, বৈরী মানে হচ্ছে শত্রু। ঠিক আছে? তো হরিণের জন্য তার নিজের বডির যে মাংস সেটাই কিন্তু শত্রু হয়ে দাঁড়ায়। কারণ হরিণকে মানুষ শিকার করে কেন, বা যে অন্য কোনো প্রাণী কেন শিকার করে? তার মাংসর জন্যই তো, তাই না? তো দেখো, এই যে হরিণের মাংসই তার জন্য শত্রু হয়ে দাঁড়ায়, এই জন্য বলতেছে আপনা মাংস হরিণা বৈরী। এবং এটা লিখছে, এই প্রবাদটা লিখছে হচ্ছে ভুসুকুপা। ঠিক আছে, ভুসুকুপা। তো তুমি বুঝো, এটা কিন্তু হরিণের জন্য বলা হয় না। ঠিক আছে, হরিণের জন্য বলা হয় না। এটা কি নিয়ে বলা হয়েছে বলো তো? এটা মানুষকে একটা শিক্ষার জন্য বলা হয়েছে, যে তুমি দেখবো তোমার সময় তোমার কাছের জিনিসই তোমার জন্য অনেক শত্রু হয়ে দাঁড়াইতে পারে, বা তোমার নিজের জিনিসটাই অনেক সময় তোমার জন্য কাল হয়ে দাঁড়াইতে পারে। হয় না এরকম বিভিন্ন সিচুয়েশন হয়তো? ওরকম। যেমন একটা মানে উক্তি ছিল, আমি দেখলাম। উক্তি বলতে কি একটা কোটেশন, সেটা হচ্ছে এরকম, যে যদি তুমি একটা মানে রং ট্রেনে বসে থাকো, রং ট্রেনে, তাহলে তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে অনেক বেশি এফোর্ট করতে হবে, মানে অনেক বেশি খরচ হবে। বুঝতে পারছো? যে তুমি যদি রং ট্রেনে থাকো, তুমি ডিস্টেন্সে পৌঁছতে অনেক টাইম লাগবে এবং তোমার অনেক বেশি খরচ হবে। ইট উইল বি মোর এক্সপেন্সিভ। তো এই জিনিসটা আর কি, যে তুমি রং রং ট্রেনে থাকা উচিত না। তোমাকে দ্রুত নেমে যাওয়া উচিত সেখান থেকে, বোল্ড ডিসিশনের মধ্যে থাকা উচিত না। নেক্সট দেখো, যে হাতের এ কাঙ্কন না লও দাপন। এটা কি? এটা হচ্ছে হাতের কাঙ্কন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। এখন দেখো, দ্বিতীয় যে প্রবাদটা সেটা হচ্ছে কি, যে হাতের এ কাঙ্কন মালৌ দাপন, অর্থাৎ তোমার হাতের কাঙ্কন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। অর্থাৎ এটার হয়তো একটা হিডেন মিনিং হতে পারে, যে তোমার কাছাকাছি যে জিনিস আছে সেটা দেখার জন্য তো বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই, তুমি চাইলেই দেখতে পারো। তারপর দেখো, হাঁড়িতে ভাত নেই নিতিয়া বেশি। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তোমার হাঁড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে। এখানে প্রেমিক বলতে অ্যাকচুয়ালি বোঝাইছে তোমার অতিথি। ঠিক আছে, অতিথি, এরকম কিছু একটা। আর দুহিল দুদু কি বেন্টে সামায়, এটার মানে কি? দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়? অর্থাৎ তুমি যেই কাজ করে ফেলবে একবার, সেটাকে তুমি চাইলে আবার ব্যাক করতে পারবে না। ওকে, এই জন্য কেয়ারফুলি কাজ করা উচিত। তারপর দেখো, বর্ষুন গোহালি কিমো ঠুট বালন্দে। আই ডোন্ট নো এটার কি মিনিং। এটা হচ্ছে দুই গরুর চেয়ে শূন্য, সরি, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তারপর দেখো, অন চাহন্তে আন বিনঠা। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তোমার অন্য চাহিতে অন্য বিনষ্ট। সো এরকম একটা মিনিং। তো দেখো, চর্যাপদের লাইনগুলো কিন্তু খুবই ডিফারেন্ট, অর্থাৎ এগুলোর মিনিং বোঝা যায় না, বাট এগুলো আলাদা আলাদা অর্থ আছে। তো অর্থগুলো পড়লে আবার বোঝা যায় যে এটার একটা নিশ্চয়ই কোনো একটা আছে, হিডেন মিনিং আছে, যেটা দিয়ে তোমাকে বোঝাচ্ছে যে কি করণীয়, এরকম। আর সবকিছু দেখো কেমন যেন একটু অন্যরকম। যেমন আমরা ইংলিশ লিটারেচারের মধ্যে পড়ছি না এরকম, যেমন ধরো যদি বলি যে লেস ইজ মোর, লেস ইজ মোর। এটা এটা দেখো, এটা কি বোঝাচ্ছে, যে এটা এটার বিপরীত, লেস ইজ মোর। কিন্তু তারপর দেখো, এটার একটা হিডেন মিনিং আছে, যে আসলেই তো লেস ইজ মোর, এটা একটা মিনিং আছে। তো অনেকটা ওরকম এখানেও সেম, বোঝা যায় না ডিরেক্টলি, কিন্তু অর্থ পড়লে তখন একটা হিডেন মিনিং বোঝা যায়। সো এই ছিল আর কি তোমাদের প্রাচীন যুগ এবং চর্যাপদের ডিটেলস। আর শুরুতে আমরা হচ্ছে তোমার এই যে যুগ বিভাগটা পড়লাম।
তো এই জন্য এই যে কয়েকটা জিনিস আমি একটু রিক্যাপ করে দিচ্ছি, বিশেষ করে তোমার যুগ বিভাগটা এটা ভালোভাবে মনে রাখবা, এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে। এরপর হলো যে অন্ধকার যুগ, এটা একটু পড়তে হবে। তারপর তোমার প্রাচীন যুগের মধ্যে চর্যাপদের ডিটেলসটা খুব ভালোভাবে পড়বা, এটা যে কোনো ইউনিভার্সিটির জন্য ইম্পর্ট্যান্ট, যে কোনো ইউনিভার্সিটি হুবহু আসে। চর্যাপদের ডিটেলসের মধ্যে তোমার প্রবাদগুলা বা হচ্ছে এখানে পদকর্তা কয়জন, কে আদি কবি, কে প্রাচীন কবি, বাঙালি কবি, মহিলা কবি, এই জিনিসগুলা। এখানে আরেকটা জিনিস আমি একটু লিখে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে আহ, কোন কবি বা কোন পদকর্তা পেশায় পেশায় তাঁতি ছিলেন, তাঁতি। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগরে আসছিল, সেটার উত্তর হচ্ছে তোমার ড্যান্ডন পা। ড্যান্ডন পা, একটু ব্যতিক্রম, সেটা একটু মনে রাখবা। আর এই তো, সেই ছিল আর কি তোমাদের লিটারেচারের ফার্স্ট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা হলো মধ্যযুগের যে বিষয়গুলো সেগুলো পড়বো, সেখানে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, আরাকান রাজসভা, এছাড়া আলাদা আরও কয়েকটা টপিক আছে, সেই টপিকগুলো পড়বো। আর ওইটা একটু লং ক্লাস, ওখানে কন্টেন্ট একটু বেশি। সো আজকের ক্লাস এই পর্যন্তই। তো থ্যাংক ইউ এতক্ষণ। ভাই আমরা যারা ক্লাসে দেবো আমরা প্রতিদিনই এই ক্লাসগুলো করব? হ্যাঁ, তোমরা করবে, এগুলো তো তোমাদের আসতে পারে, জিএসটি তো আসতে পারে, ঠিক ওই আছে। ওই যে সাবজেক্টিভ জিকে অনেকগুলো, তো এই জন্য আর কি জিজ্ঞেস করছিলাম। সাবজেক্টিভ জিকের জন্য তোমাদের ওই যে বললাম না, একটা গ্রুপ করব, সেখানে সব কিছুই দেওয়া থাকবে সিরিয়ালি। এখানকার ক্লাস এখানকার মতো করবা, আর ওইটার গ্রুপের যে কন্টেন্টগুলো দেওয়া থাকবে সেখানে তো সব একসাথেই দেওয়া দেওয়া থাকবে, ওগুলো ওখান থেকে। ভাইয়া কালকের ক্লাসটার একটু পিডিএফ দিয়েন। নাউনের জন্য বলতেছো? নাউনের ক্লাস ওইটা জি তো ভাইয়া। অলরেডি ওই যে দেওয়া আছে, তোমাদেরকে যে ইংলিশের কন্টেন্টগুলো দিছে সেখানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব সবগুলো সিরিয়ালি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।